বিদ্যাকে ছুরি মারে নিপুণের ভাড়াটে পোশাক গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা মন্টুর ডেরায় এসে বলতে থাকে, কিরে মন্টু, তুই নাকি সুপারি নিয়েছিস প্রফেসর বিবিকে মারার জন্য। তখন তখন দেখা যায় কথা শুনে মন্টু বলতে থাকে, আপনি কে এখানে কেন এসেছেন? এখানে মেয়ে মানুষদের আসতে নেই, আপনি জানেন না? তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি কে চিনতে পারছিস না? স্মৃতিশক্তি এতটা এতটা দুর্বল হলে কি হবে? এই বলে সেখানে রাখা ছবিটা নিয়ে বিদ্যার সামনে ধরলে তখন তখন মন্টু ভয় পেয়ে যায়। আর বিদ্যা থাপ্পড় মারে মন্টুকে। ঠিক তখনই মন্টু রিভলভার বের করে বিদ্যার মাথা ধরে বলতে থাকে, হোলি অব্দি ব্যাপারটা পৌঁছাতে দেব না, এখানেই শেষ করে দেব, এখানেই কিন্তু শেষ করে দেব বলে দিলাম। তখন বিদ্যা বলতে থাকে, এখানে শেষ করে দিবি? একটু একটু সময়ে একটু গুটিটা ফেলে দিই, লাল গুটিটা ফেলি। তখন তখন দেখা যায় মন্টু বলতে থাকে, এটা এটা মেয়েদের খেলা নয়, এটা শুধু ছেলেরা খেলে, বুঝতে পেরেছিস? তখন বিদ্যা গুটিটা ফেলে দিয়ে কপিল ব্যানার্জিকে ফোন দিয়ে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার কপিল ব্যানার্জি, কি আপনি তো সুপারি দিয়েছেন তাই না? তখন কপিল বলতে থাকে, এসব কি বলছো তুমি তুমি এখানে কেন ফোন করেছো? তখন বিদ্যা বলতে থাকে, কেন ভয় পাচ্ছো? তুমি তো সুপারি দিয়েছো, কথা বলছো না কেন? তখন মন্টু বলতে থাকে, এইসব কথা ওনাকে কেন বলছেন? চুপ করুন, ফোনটা কাটুন, তা না হলে কিন্তু শুট করে দেবো। তখন বিদ্যা বলতে থাকে, একদম চুপচাপ থাকবেন, আপনাকে চুপ থাকতে বলেছি না? এরপরে বিদ্যা বলতে থাকে, কি কত রফা দফা হলো সেটা তো বললেন না? তখন কপিল বলতে থাকে, এসব আজে বাজে কথা তুমি কোথা থেকে শুনেছো বলো তো? তখন তখন বিদ্যা বলতে থাকে, কেন, আমার সামনে তো মন্টু দাঁড়িয়ে আছে, আমি মন্টুর ডেরাই আছি আর ওর সঙ্গে ক্রাম খেলছি। তখন এ কথা শুনে কপিল ব্যানার্জি বলতে থাকে, তুমি এসব কি বলছো? আমি তোমার কাকাই হই, তুমি আমার সঙ্গে অসভ্যের মতো কথা বলছো কেন? তখন বিদ্যা বলতে থাকে, কাকাই নয় ফুট, তো যে কাকাই কিনা তার ভাইজিকে মারার জন্য 10 লক্ষ টাকা সুপারি দেয়, সে আবার কেমন কাকাই বলতো? যার নিজের বাবাই মেয়েকে ভালোবাসে না, নিজের বাবা মেয়েকে মারার জন্য সুপারি দেয়, সে তার আবার কিসের পরিবার? আমার কেউ নেই, আমার শুধু আছে আমার স্টুডেন্টরা, বুঝতে পেরেছো? আর তুমি জানো না আমি কি করতে পারি, আমার হাত কত দূর এগোতে পারে। তখন তখন দেখা যায় কপিল বলতে থাকে, তুমি এভাবে আমাকে থ্রেট করতে পারো না। এরপরে বিদ্যা বলতে থাকে, আমি কি করতে পারি না, এটা তোমার ধারণাও নেই। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিলে তখন তখন মন্টু বিদ্যার মাথায় রিভলভার ধরলে তখন পুরো ছাত্র সমাজ এসে বিদ্যার পাশে দাঁড়ায়। তখন এটা দেখে ভয় পেয়ে যায় মন্টু। বিদ্যা বলতে থাকে, পিছনে দেখেছো? পিছনে দেখো আগে, সবাইকে দেখে তারপরে আমাকে মারতে এসো, যদি মারতে পারো তবে মেরে দেখাও। তোমাদের এখানে 4-5 জনকে এতগুলো স্টুডেন্টরা একদম একদম পালিশ করে দেবে। এ কথা শুনে মন্টু ভয় পেয়ে যায়। তখন বিদ্যা বলতে থাকে, কি ব্যাপার মিস্টার কপিল ব্যানার্জি, এখনো লাইনে আছেন কেন? কথাগুলো কি শুনছেন? ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আপনাকেও সাহায্য করব, এখন না হয় এদেরকে আরাম ধুলাই দিই। তখন তখন কপিল বলতে থাকে, বিদ্যা তুমি কিন্তু কিচ্ছু করবে না, মন্টুকে কোনোভাবে তুমি কিছু বলবে না আর ওকে কিচ্ছু করবে না, এই কথাটা আমি তোমাকে বলছি। তখন বিদ্যা বলতে থাকে, তুমি কথা বলার কে? আর তোমার কথা আমি শুনবোই বা কেন বলো তো? তখন তখন কপিল বলতে থাকে, আমি তোমার কাকাই, তুমি কেন বুঝতে পারছো না, কেন ভুলে যাচ্ছ? তখন বিদ্যা বলতে থাকে, এই মাত্র বললাম যে আমার কোনো পরিবার নেই, আমার কোনো বাবা নেই, আমার কোনো মা নেই, আমার কোনো ভাই নেই, বোন নেই, কাকাই নেই, কেউ নেই, বুঝতে পেরেছো? আর এখন ফোনটা রাখছি, তাই বলছি ফোনটা রেখে দিয়ে চুপচাপ নিজে নিজে চুপচাপ ভাবো যে তুমি কি করেছো আর কি হয়েছে। আর আর একটা অ্যাম্বুলেন্স রেডি রাখো, কারণ এই যে মন্টু ওর টিমকে নিয়ে হসপিটালে যেতে হবে, তো তখন অ্যাম্বুলেন্স ছাড়া কি করে নিয়ে যাবে? ও তো হাড়গোড় একটাও থাকবে না, সেগুলো জয়েন করাতে তো ওকে ওকে কার্ডিওলজিস্ট দেখাতে হবে। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে স্টুডেন্টদের হাতে তুলে দেয় মন্টুকে। তখন স্টুডেন্টরা মন্টুকে মেরে একদম একদম সব হাড়গোড় ভেঙে দেয়। এরপরে মন্টুকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় আর বলতে থাকে, এম, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, হিপ হিপ হুররে। এরপরে বিদ্যাকে সবাই অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এরপরে বিদ্যা বাড়িতে এসে বিছানায় বসে কিছু একটা ভাবছে। ঠিক তখনই রিত এসে বলতে থাকে, কি বিশ্বযুদ্ধ ছেড়ে এলে তাই না? তখন বিদ্যা বলতে থাকে, এসব কি করছো, তো কি বলছেন আপনি? তখন রিত বলতে থাকে, হ্যাঁ, আপনি আপনি নিজে স্বার্থ হাসিল করতে ছাত্র সমাজকে উস্কে দিয়েছেন আর নিজে নিজে একদম স্টিল দাঁড়িয়ে থেকে ছাত্র সমাজকে দিয়ে মারপিট করাচ্ছেন, এটাই তো? তখন
তখন বিদ্যা বলতে থাকে, আপনি এসব কি বলছেন? মুখ সামলে কথা বলুন, এসব বলার মানেটা কি আমি তো বুঝতে পারছি না। তখন রিত বলতে থাকে, এগুলো আমি বলছি না, সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে, সবকিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, আর এগুলো এগুলো ছড়াচ্ছে কে? তাই সেটা সেটা তুমি জানো? তখন বিদ্যা বলতে থাকে, কে ছড়াবে? ওখানে তো সবাই আমার স্টুডেন্ট ছিল, সবাই যারা আমাকে ভালোবাসে সবাই ছিল, ওরা কখনো এগুলো এগুলো ছড়াতে পারে না। তখন রিত বলতে থাকে, তাদের মধ্যে হয়তো বা কেউ বিক্রি হয়ে গেছে, সে ওই ওই এই সবকিছু করেছে, ও তোমরা সবাই ফাইট করেছো আর ও একাই ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, আর তোমার সব খবরাখবর ওই হয়তো বা পাচার করছে। এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, যদি সেরকম কিছু হয় আর আমি যদি বুঝতে পারি যে কাজগুলো কে করছে, তাকে আমি উচিত শিক্ষা দেবো। ঠিক তখনই সপ্তক তার বন্ধু এসে বলতে থাকে, ম্যাম আপনার আমাদের কাছে পুরোপুরি খবর আছে, কালকে আপনাকে মারার চেষ্টা করা হবে, তাই প্লিজ ম্যাম কালকে আপনাকে হোলি খেলতে হবে না। আমরা চাই না আপনি আমাদের সঙ্গে হোলি খেলুন, আমরা চাই না যে আপনার আমাদের জন্য তো আপনার কোনো ক্ষতি হয়ে যাক, প্লিজ ম্যাম কালকে আপনি যাবেন না। তখন বিদ্যা বলতে থাকে, আমি আমি কখনো ভয় পেয়ে বসে থাকি না, আমি ভয় পাবার মানুষ নয়, তোমরা এটা খুব ভালো করেই জানো। তো আমাকে যেতেই হবে, আমি কালকে হোলি খেলবো, সবার সঙ্গে হোলি খেলবো। তখন তখন দেখা যায় কথা বলতে থাকে, ম্যাম আপনি প্লিজ যাবেন না, আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করুন, আপনি একদম যাবেন না। তখন বিদ্যা বলতে থাকে, আমাকে তো যেতেই হবে, আমাকে যেতে হবে, আমি তোমাদের কয়বার বলবো, বারবার কি আর বলতে ভালো লাগছে বলো? এরপরে বিদ্যা বলতে থাকে, আমাকে আমাকে মারাটা এতটাও সহজ নয়, আমাকে যে মারতে আসবে তাকে আমি কখন কোন হরমোন হরমোন জেগে ওঠে সবকিছু বুঝিয়ে দেবে। তখন রিত বলে ওঠে, আচ্ছা বিদ্যা, ভালোবাসা জাগলে কোন হরমোন কাজ করে বলো তো? এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, সবসময় কিন্তু ইয়ার্কি ভালো লাগে না, প্লিজ এখন ইয়ার্কি করবেন না, এখন কিন্তু ইয়ার্কির সময় না, এখানে সব স্টুডেন্টরা আছে, ওদের সঙ্গে কি অসভ্যতম হচ্ছে বলো তো? তখন দেখা যায় স্টুডেন্টরা বলতে থাকে, ম্যাম আমরা তাহলে এখন আসি, আপনারা কোয়ালিটি টাইম পালন করুন। এরপরে রিত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তোমরা এখন এসো, আমি এখন তোমার ম্যামের সঙ্গে একটু প্রেম করি। এই বলে দেখা যায় স্টুডেন্টদের যেতে বললে তখন বিদ্যা বলতে থাকে, একদম তোমরা কেউ যাবে না, ও কথা শুনবে না। এরপরে সবাই চলে গেলে তখন বিদ্যা বলতে থাকে, আপনার লজ্জা করে না? এভাবে এভাবে আমার স্টুডেন্টদের সামনে আপনি আমাকে ছোট করছেন, ওদের সামনে এসব কেন করছেন বলুন তো? তখন রিত বলতে থাকে, ছোট করছি না, ওরা সবাই বড় হয়েছে, সবারই গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, শুধু আমি না হতে পারলাম বয়ফ্রেন্ড, না হতে পারলাম হাজবেন্ড। আমার দুঃখ একটাই, আমি বিদ্যা ব্যানার্জির হাজবেন্ড হতে চাই। তখন বিদ্যা বলতে থাকে, সবসময় কিন্তু মশকরা ভালো লাগে না, এখন কিন্তু ইয়ার্কি করার সময় নয়, এখন এখন একটা 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 পজিটিভ সময়, এখন আমাকে অনেক কিছু ভাবতে হচ্ছে। তখন দেখা যায় রিত বলতে থাকে, ঠিক তাই, এখন এখন কোনো মজা করার সময় নয় বিদ্যা, তোমাকে আমি বলছি তুমি যাবে না ওখানে, আমি তোমাকে বারবার বারণ করছি, কেন শুনতে শুনতে পাচ্ছ না বলো তো? কেন বুঝতে চাইছো না? ওখানে গেলে তোমার ক্ষতি হবে, আমি এটা মেনে নিতে পারবো না। তখন বিদ্যা বলতে থাকে, আমি যাবই, আপনি কি করে আটকানো আমি দেখবো। এরপরে দেখা যায় সেখানে যে মেয়েটি বিদ্যার খবর পাচার করছিল, সে ফোন করে সবকিছু জানিয়ে দেয় যে বিদ্যা কালকে দোল খেলছে। এরপরে দেখা যায় পরদিন সকালে বিদ্যা সেজেগুজে দোল উৎসবে চলে আসে। সেখানে রায়া ও তার টিম নাচ গান করতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যা সবকিছু দেখছে আর পরিচালনা করছে, বিদ্যা সবকিছু উপভোগ করছে, আর সেখানে গান গাইছে, বিদ্যাও সঙ্গে সঙ্গে গান গাইছে, আর মনকে মনকে অনেক আনন্দিত করে অনেক অনেক রকম কথা বলছে, যে আমি আমি এরকম এরকম জীবনই তো চেয়েছি, সবসময় আমার জীবনে রং লেগে থাকবে, আমি তো চাইনি যে আমার জীবনে সবসময় এভাবে ঝামেলা লেগে থাকবে, আমি তো কখনোই এমনটা চাইনি, আমি চেয়েছিলাম সবসময় আমি আমার স্টুডেন্টদের নিয়ে হাসি খুশিতে জীবনযাপন করব, আমি তো এভাবে এভাবে আমার জীবনে এতটা এতটা অত্যাচার চাইনি। এরপরে দেখা যায় মেয়েটি ফোন করে নিপুণকে বলে দেয় যে বিদ্যার কলেজে এসেছে, বিদ্যা হোলি খেলছে। এরপরে নিপুণ বলতে থাকে, ঠিক আছে, আমি এদিকটা দেখছি, তুমি শুধু ওকে চোখে চোখে রেখো যে বিদ্যা কখন একা থাকে আর কখন কখন একটু ফাঁকে আসে, ঠিক তখনই আমাদের সিগন্যাল দেবে। তখন মেয়েটি বলতে থাকে, ঠিক আছে, আমি আপনাকে সিগন্যাল দেবো। এদিকে দেখা যায় মন্টু ও তার পুরো টিম চলে আসে হাতে ছুরি নিয়ে। এরপরে মন্টু বলতে থাকে, আজকে আজকে প্রফেসর বিবি আপনাকে এখানে শেষ করে দেব, আমাকে লোকজন দিয়ে মার খাইয়েছেন না, এটার জন্য আপনার থেকে আমি প্রতিশোধ নেব। এরপরে দেখা যায় এদিকে সবাই রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকে আর এদিকে রায়ার টিম নাচতে থাকে। তখন বিদ্যা তাদের সঙ্গে
তালে তাল মিলিয়ে হাত নাড়াতে থাকে। এরপরে দেখা যায় প্রফেসর এস এম বলতে থাকে, আজকে আজকে ব্যাপারটা অনেক মনোরম লাগছে তাই না প্রফেসর বিবি? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি তো চাই আমার স্টুডেন্টরা সবসময় এভাবে হাসি খুশি থাকুক, আমাদের কলেজটা সবসময় এরকমই থাকুক। তখনই রুহিত রঙের থালা নিয়ে বিদ্যার পিছু দিয়ে এগিয়ে আসে। তখন তখন দেখা যায় বিদ্যা এটা দেখে খুশি হয়ে যায়। আর তখন বিদ্যাও একটি রঙের থালা নিয়ে রিতের দিকে এগিয়ে যেতে থাকলে তখন রিত খুশি হয়ে মনে মনে বলতে থাকে, আমি জানি বিদ্যা তুমি আমাকে ভালোবাসো, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারো না, মুখ ফুটে কিছু বলার সাহস পাও না, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি খুব ভালো করে বুঝি। এরপরে দেখা যায় বিদ্যা রঙের থালা নিয়ে রিতের দিকে এগিয়ে যাচ্ছে, আর এদিক থেকে রিতও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যাকে অপলক দৃষ্টিতে তাকাচ্ছে। বিদ্যাকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, আর বিদ্যাকে নিয়ে ভাবছে যে কি করে বিদ্যাকে নিজের ঘরের রানী বানাবে। এদিকে বিদ্যা বলছে যে আমি আমি আজকে আপনাকে রং মাখিয়ে নিজের করে নিব। আমি আমি আর আপনাকে দূরে চলে দেব না। আমি জানি আপনি আমাকে সত্যি ভালোবাসেন। আর আমি আপনাকে এতটা ইগনোর করেছি যা আর করব না। ঠিক তখনই বিদ্যার সামনে দিয়ে ফাগুন এসে রিতের সামনে দাঁড়ালে হঠাৎ করে ফাগুন রিতের গালে রংটা মাখিয়ে দেয়। এটা দেখে রিত ও বিদ্যা দুজনেই অবাক হয়ে যায়। বিদ্যা কষ্ট পায় আর ফাগুন বলতে থাকে, আজকে এবার বিয়ের পরে আমাদের প্রথম দোল, আর আমি চাই এই দোলটা তুমি আমার সঙ্গে উদযাপন করো, অন্য কারো সঙ্গে নয়। তুমি শুধু আমার সঙ্গে দোল উদযাপন করবে, বুঝতে পেরেছো? এটা বিয়ের পরে আমাদের প্রথম দোল, আর তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে দোল খেলবে এটা আমি মেনে নিতে পারবো না। এটা দেখে বিদ্যা কাঁদতে থাকে। আর তখন বিদ্যা রং নিয়ে নিজের গালে নিজের মাখতে থাকে আর বলতে থাকে, আমি আমি তোমার থেকে দূরে চলে যাব মিস্টার রাজদীপ চ্যাটার্জি। তুমি ফাগুনকে নিয়ে সুখে থাকো, আমাকে নিয়ে ভাবতে হবে না। এরপরে ফাগুন বলতে থাকে, কি হলো রে? আমাকে হলুদ আমাকে আবির মাখিয়ে দাও। তোমাকে আমি আবির মাখালাম, তুমি আমাকে মাখাবে না? আর বিদ্যার এরকম অবস্থা দেখে রিত অবাক হয়ে যায়। রিত বুঝতে পারে যে বিদ্যা অনেক কষ্ট পেয়েছে। এদিকে বিদ্যা রঙের থালা নিয়ে পিছন দিকে যেতে থাকে, আর পিছনে গিয়ে রং নিয়ে উপর দিকে ছিটাতে থাকে আর হাসতে থাকে, আর চোখ দিয়ে অঝরে পানি ফেলতে থাকে। বিদ্যা বলতে থাকে, আমি জানতাম আমার জীবনে কখনো সুখ আসবে না। আমি যেটাকে আঁকড়ে ধরতে চাই সেটাই আমার জীবন থেকে হারিয়ে যায়। ঠিক তখনই দেখা যায় পিছন থেকে কেউ একজন বিদ্যার পিঠে ছুরি মারে, আর তখনই বিদ্যার হাত থেকে রঙের থালাটা পড়ে গেলে রিত চিৎকার করে বলতে থাকে, বিদ্যা তোমার কি হলো? এরপরে দেখা যায় সেখানে ভিড় হলে রিত সেখান থেকে দৌড়াতে থাকে। আর এদিকে বিদ্যা নিচে নিচে শুধু ঢলতে থাকে আর নিচের দিকে পড়তে থাকে। এটা দেখে রিত বলতে থাকে, প্লিজ স্টুডেন্টরা, তোমাদের ম্যামকে ধরো, আমি আসছি। এরপরে দেখা যায় বিদ্যা আস্তে আস্তে মাটির দিকে লুটিয়ে পড়তে থাকে, আর নিজের চোখগুলো শুধু আবছা আবছা দেখতে থাকে, আর মনে মনে বলতে থাকে, আজকে হয়তো আমার শেষ দিন, আজকে হয়তো আমি শেষ হয়ে যাব, আর কখনো কখনো আমার স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পারবো না। আমাকে আমাকে এভাবে শেষ করে দিল মিস্টার রাজদীপ চ্যাটার্জি, এভাবে শেষ করলো। কাশ্যপ ব্যানার্জি তো আমার বাবা, তারপরেও আমাকে কি করে এভাবে এভাবে বিপদের মুখে ফেলে দিল। এরপরে দেখা যায় রিত এসে বিদ্যাকে ধরে ফেলে। ঠিক তখনই বিদ্যা রিতকে জড়িয়ে ধরে নিজের গাল থেকে আবির নিয়ে রিতের গালে মেখে দেয়, আর বলতে থাকে, অনেক ইচ্ছে ছিল এবার প্রথম হোলি আমি আপনার সঙ্গে খেলবো, কিন্তু আমার সেই ইচ্ছেটাও পূরণ হলো না। প্লিজ আপনি 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 আমাকে ভুলে যান, ফাগুনকে নিয়ে সুখে থাকেন। এই বলে বিদ্যা চোখ বুজে ফেলে। এরপরে দেখা যায় বিদ্যাকে হসপিটালে নিয়ে এলে বিদ্যার অপারেশন করা হয়। তখন দেখা যায় রিতের মা বলতে থাকে, বিদ্যা তুমি টেনশন করবে না, আমি তোমার পাশে আছি। তখন দেখা যায় রিতের মা বলতে থাকে, আমি একটা কেস ডায়েরি করব। তখন দেখা যায় পঙ্কজ খাসনবিশকে বললে তখন সেখানে থাকা ভারপ্রাপ্ত অফিসার বলতে থাকে, এখন থানার দায়িত্বে আছি আমি, আপনি কি করবেন সেটা আমাকে বলুন। তখন রিতের মা ডায়েরি করার কথা বললে লোকটি রাজদীপকে ফোন করে বলতে থাকে, আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে ডায়েরি করতে চাচ্ছে।